গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির তৃতীয় উপন্যাস বকুল কথা। আজ দ্বিতীয় পর্ব। শম্পা সেজে গুজে আনন্দের ছলছল করতে করতে এসে দাঁড়াল। সিনেমা যাচ্ছি পিসি, মার্ভেলাস একখানা বই এসেছে লাইট হাউসে, যাচ্ছি বুঝলে। দেরি হয়ে গেল সাজতে। সেই হতভাগা ছেলেটার টিকিট নিয়ে হাঁ করে বসে আছে তীর্থের কাকের মতো, আর বোধহয় 100 সাপমনি দিচ্ছে। চললাম, মাকে বলে দিও বুঝলে। ওর ওই আহ্লাদে ভাষার চেহারা কি কোনোদিন দেখেননি অনামিকা দেবী? রোজই তো দেখছেন। তবু হঠাৎ কেন আজ বহু যুগের ওপার হতে আষাঢ় এসে আড়াল করে ফেলল ওকে? সেই ছায়ায় হঠাৎ শম্পাকে বকুল মনে হলো অনামিকা দেবীর। ওর ওই হাওয়ায় ভাসা দেহটার সঙ্গে খাপ খাওয়া হাওয়া শাড়িটার জায়গায় একটা স্বদেশী মিলের মোটা শাড়ির একাংশ যেন দেখতে পেলেন। বকুলের সেই শাড়িটা চাবি বাঁধা আঁচলের ধরনে ঘরোয়া করে পরা, বকুলের চুলের রাশ টান টান করে আঁচড়ে তালের মতো একটা খোঁপা বাঁধা, বকুলের পা খালি, বকুলের হাতে দুটো বই। কিন্তু শম্পাকে হঠাৎ বকুল মনে হচ্ছে কেন? বকুলের তো শম্পার মতো এমন আহ্লাদে ভাষা চেহারা নয়। বকুল ভীরু, কুণ্ঠিত, নম্র। বকুলের মধ্যে দুঃসাহসের ভঙ্গি কোথায়? নেই। তবু শম্পাকে আড়াল করে বকুল এসে দাঁড়াচ্ছে, আর সেই ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকা বকুলকে কারা যেন ধমক দিচ্ছে। খবরদার, আর ওদের বাড়িতে যাবে না তুমি, খবরদার নয়। এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছ, রাত দিন নাটক নভেলের শ্রাদ্ধ করছো, আর এই জ্ঞান নেই কিসে নিন্দে হয়? বকুলের চেহারায় দুঃসাহসের ভঙ্গি নেই, তবু বকুল একটা দুঃসাহসিক কথা বলে বসল। হয়তো এই জন্যই শম্পার থেকে কেমন একটা মিল মনে হচ্ছে হঠাৎ। বলল, হঠাৎ নিন্দে হবে কেন? চিরকালই তো যাই। চিরকালের সঙ্গে এখনকার তুলনা করো না। একটা ভাঙা ভাঙা প্রৌঢ় গলা বলছে। এখন তোমার মাথার উপর মা নেই, তাছাড়া ওদের ঘরে বড় ছেলে। হ্যাঁ, এমন একটা অসভ্য কথা অনায়াসেই উচ্চারণ করেন তিনি। বকুলের ক্ষীণ কণ্ঠ থেকে উচ্চারিত হয়, আচ্ছা বেশ, আর যাব না, আজ শুধু এই বই দুটো ফিরিয়ে দিয়ে আসি। কি বই? এমনি। এমনি মানে? নাটক নভেল? বকুল চুপ। ওই তো, ওইটি হয়েছে কুয়ের গোড়া। 3 পুরুষে একই রোগ। শুনতে পাই দিদিমার ছিল, মার তো 16 আনা ছিল, তারপর আবার মেয়েরও। দেখি কি বই? বকুলের হাত থেকে বই দুটো প্রায় কেড়ে নেন তিনি, খুলে ধরেন, তারপর বিদ্রূপের গলায় বলেন, ও পদ্য, রবি ঠাকুর। সাধে কি আর বলছি 3 পুরুষের একই রোগ? ঠিক আছে, আমি দিয়ে দেব। বই কার? ওই নির্মলটার নিশ্চয়ই। বকুল পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। বকুল উত্তর দিতে পারে না। প্রৌঢ়র গলা থেকে একটি একাক্ষর শব্দ বেরোয়, সেই শব্দের অন্তর্নিহিত ধিক্কারে পাথরের বকুল আষাঢ়ের ছায়ার আড়ালে মিলিয়ে যায়। শম্পার আহ্লাদে ভাসা মূর্তিটা ঝলসে ওঠে সেই শূন্যতার উপর। ঝলসে ওঠা শম্পা বলে, যাচ্ছি তাহলে, মাকে একটু মুড বুঝে বলো। অনামিকা দেবী ঈষৎ কঠিন স্বরে বলেন, তুই নিজেই বলে জানা বাবু, আমি তোর মার মুড ফুড বুঝতে পারি না। তুমি পারো না? শম্পা হিহি করে হেসে উঠে। তুমি বলে ওই করেই খাচ্ছ? দোহাই পিসি, এখন মাকে বলতে গেলে সিনেমার 12টা বেজে যাবে। হতভাগাটা হয়তো কাটা টিকিট ছিঁড়ে ফেলে দিয়ে রেলে কাটা পড়তে যাবে। হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যায় শম্পা, পিসিকে টাটা করার ভঙ্গি করে। অনামিকা দেবী অপলকে তাকিয়ে থেকে হঠাৎ ভাবেন, আশ্চর্য, ও এই বাড়িরই মেয়ে, কত যুগ পরের মেয়ে। শম্পা যখনই একটু দুঃসাহসিক অভিযানে বেরোয়, পিসিকে জানিয়ে যায়। পিসির সঙ্গে তার মাইডিয়ারই ভালোবাসা, তাই তার প্রেমাস্পদের গল্পগুলো পিসির সঙ্গেই জমাতে আসে। হয়তো অনামিকা দেবী সময়ের অভাবে ছটফটিয়ে মরছেন,
হয়তো প্রতিশ্রুত লেখা প্রতিশ্রুতি মতো সময়ে দিয়ে না উঠতে পারায় তাগাদার উপর তাগাদা আসছে। একটুমাত্র সময় সংগ্রহ করে বসেছেন খাতা কলম নিয়ে। তখন শম্পা 3 তলায় উঠে এসে জাঁকিয়ে বসল। বুঝলে পিসি, হতভাগা বলেছি বলে বাবুর কি রাগ! বলে কি না, ভবিষ্যতেও তুমি তাহলে আমাকে এইরকম গালাগালি দেবে? বোঝো, এই অবতারও সেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। একটু প্রেম প্রেম ভাব দেখেছে কি বিয়ের চিন্তা শুরু করেছে। ছেলেগুলো যে কেন এত বোকা হয় তা বুঝলে পিসি, আমি ওকে বলে দিলাম, হতভাগা নয়তো কি? হতভাগা নইলে আমি ছাড়া ভালো মতের সুইটহার্ট জুটল না তোমার? ঠিক বলিনি পিসি? অনর্গল কথা বলে যায়। অনামিকা তাকে শাসন করতে পারেন না। অনামিকা দেবী বলতে পারেন না, এত বাচালতা করে বেড়াস কেন? না, বলতে পারেন না। বরং প্রশ্রয় দেন বলা যায়। প্রশ্রয় দেন হয়তো নিজেরই স্বার্থে। এই মেয়েটার কাছাকাছি এলেই যেন অনামিকা দেবীর খাঁচার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি বন্দি পাখি, এসে আলোর দরজায় উঁকি মারে। ও যে অনামিকা দেবীকে নস্যাৎ করে দিয়ে তার পিসির কাছে এসে দাঁড়ায়, এটাই যেন সর্বাঙ্গে ভালোবাসার হাত বুলিয়ে দেয় অনামিকার। জিনিসটা বড় দুর্লভ। কিন্তু অনামিকার এমন হ্যাংলামি কেন? কি নেই তার জন্যে? যশ আছে, খ্যাতি আছে, শ্রদ্ধা সম্মান আছে, ভালোবাসাও আছে, অজস্রই আছে। কিন্তু এই সবেরই হেতুও আছে। অহেতুক ভালোবাসাই বড় দুর্লভ বস্তু। তাছাড়া যা আছে সব তো আছে অনামিকা দেবী নামক খোলসটার জন্যে। তাই শম্পার ওই বাচালতা, ওই বেপরোয়া ভঙ্গি, ওই লাজলজ্জার বালাইহীন কথাবার্তা সব কিছুই সহ্য হয়ে যায়। বরং ভালোই লাগে। মনে হয় যেন শম্পাকে এ ছাড়া অন্য কোনো ভঙ্গিতে মানায় না। বাড়ির লোক অন্য অনেক কিছু না বুঝুক, এটা বোঝে। তাই প্রত্যক্ষে এবং পরোক্ষে অনামিকা দেবীকেই দায়ী করে শম্পার বেচালের জন্যে। বড় গাছে নৌকো বেঁধেছে যে, ছোট বৌদি দেওয়ালকে উদ্দেশ্য করেই বলেন। ভয় থাকবে কেন? শুধু আমার নিজের হাতে মেয়ে থাকলে কেমন না ঢিট করতাম দেখত সবাই। ছেলে জন্মাবার পর অনেকগুলো বছর বাদে শম্পার আবির্ভাব হয়েছিল। বড় বয়সের এই মেয়েটাকে এঁটে উঠতে কোনোদিনই পারেন না ছোট বৌদি, কিন্তু দোষারোপটা করেন অনামিকাকে। অনামিকা দেবী তাই মাঝে মাঝে বলেন, তোর মাকে বলে জানা বাবা। শম্পা চোখ গোল গোল করে বলে, মাকে? তাহলে আজকের মতো বেরোনোর মহানিশা। কেন, কি বৃত্তান্ত, কোথায়, কার সঙ্গে? সে কি জেরা! উফ, কি একখানা ব্রেন! মার বাবা যদি মাকে লেখাপড়া শিখিয়ে উকিল করে ছেড়ে দিত তাহলে দেশের দশের উপকার হতো, আর এই শম্পাটারও প্রাণ বাঁচত। কেন যে সে বুদ্ধিটা মাথায় আসেনি ভদ্রলোকের! অনামিকা ওর এই কথার ফুলঝুরিতে হাসেন, কিন্তু অনামিকার সেই হাসির অন্তরালে একটি গভীর দীর্ঘশ্বাস স্তব্ধ হয়ে থাকে। তোরা আজকের মেয়েরা জানিস না, খেয়ালও করিস না, তখন কোনো ভদ্রলোকের মাথাতেই ও বুদ্ধিটা আসত না। আর যদি বা দৈবাত কারো মাথায় আসত, লোকে তাকে তখন আর ভদ্রলোক বলতো না। তাই এমন কত মস্তিষ্কই অপচয় হয়েছে, কত জীবনই অপব্যয়িত হয়েছে। আজ পৃথিবী তোদের পায়ের তলায়, আকাশ তোদের মুঠোয়, তোরা নিজের জীবনকে নিজের হাতে পাচ্ছিস, আর তার আগে সেটা গড়ে দিচ্ছে তোদের গার্জেনরা। তোরা কি বুঝবি গড়নের বালাইহীন একতাল কাদার জীবনটা কেমন? তাও সেই বাঁকাচোরা অসমান ডেলাটাও অন্যের হাতে। সেই অন্যের হাতের চাপে বিকৃত অসমান কাদার জীবনকে দেখেছি আমরা। তাই ভাবি তোরা কত পেয়েছিস, কত পাচ্ছিস, কিন্তু সে বোধ কি আসে কোনোদিন তোদের? কেনই বা আসবে? প্রাপ্য পাওনা পাওয়ার জন্য কি কৃতজ্ঞতা আসে? বুক ভরা নিঃশ্বাস নেবার মতো বাতাস থাকলে কেউ কি ভাবতে বসে কে কবে কোথায় বাতাসের অভাবে দম আটকে মরেছে? বকুলের ছবিটা একবার ভেসে এসেছিল বহু যুগের ওপার থেকে, কিন্তু তার খাতাটা,
সেটা যে কিছুতেই খুঁজে পাচ্ছেন না অনামিকা দেবী। খুঁজবার জায়গাটাই খুঁজে পাচ্ছেন না। তাকিয়ে তাকিয়ে দেখছেন আর মনে হচ্ছে এসব নিতান্ত অকিঞ্চিতকর উপাদানের মধ্যে বকুলকে কোথায় পাব। বকুল বাপ ভাইয়ের কঠোর শাসনে তার ভালোবাসাকে লোহার সিন্দুকে পুরে ফেলল, এইটুকু তো দেখতে পেলাম, কিন্তু সেটা কি একটা বলবার মতো উপকরণ? অথচ বকুলের কথা লেখবার জন্যে কোথায় যেন অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার কি ভুলে গেছেন অনামিকা দেবী? ভুলে হয়তো যাননি, তবু কত হাজার হাজার পৃষ্ঠা লেখা হলো জীবনে, কত হাজার হাজার বানানো মানুষের কথা, অথচ সেই কথাটা চাপা পড়ে রইল। কিন্তু ও নিয়ে এখন আর ভাবনার সময় নেই। বনবাণীর সম্পাদক টেলিফোন যোগে হতাশ গলায় যাচ্ছেন, আপনার কপিটার জন্য কাগজ আটকে রয়েছে অনামিকা দেবী, সামনের সপ্তাহে বেরোবার কথা, অথচ। বনবাণীর পরেই সীমান্তের কপি, তারপর অন্তহীন সাগরের প্রুফ, তার ভিতরেই তো উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলন। দিন আষ্টেক পরে শেষদির চিঠির উত্তর দিলেন। বকুলের খাতাটা কোথাও খুঁজে পেলাম না, মনে হচ্ছে হারিয়েই ফেলেছি। আর তার সঙ্গে মনে হচ্ছে হয়তো তোর কাছেই আছে, দেখ না খুঁজে। আগেকার দিনে মেয়েরা শাড়ি কুঁচিয়ে নিয়ে পড়ত, হালকা মিহি খড়কে ডুরে চাঁদের আলো গঙ্গাজলি কড়া করে মোচড় দিয়ে দিয়ে পাকানো সেই কোঁচানো শাড়িকে বাঁধন খুলে বিছিয়ে দিলে তার ছোট ছোট ঢেউ তোলা জমিটা যেমন দেখাতো, গঙ্গাকে এখন যেন তেমনি দেখতে লাগছে। জোয়ার নেই, ভাঁটা নেই, স্থির গঙ্গা, শুধু বাতাসের ধাক্কায় ছোট ছোট তরঙ্গ। সেই তরঙ্গ কোঁচানো গঙ্গাজলি শাড়ির মতো একুল ওকুল আঁচল বিছিয়ে তীর করে কাঁপছে। এখন পড়ন্ত বিকেল, এখন গঙ্গা আর গঙ্গা তীরের শোভার তুলনা নেই। এই শোভার শেষ বিন্দুটুকু পান করে তবে এই বারান্দা থেকে উঠবেন শেষদি, যার নাম পারুল, আর যাকে নাম ধরে ডাকবার এখানে কেউ নেই। এই তার পুজো, এই তার ধ্যান, এই তার নেশা। রোদ পড়লেই গঙ্গার ধারের বারান্দায় এসে বসে থাকা, হাতে হয়তো একটা বই থাকে, কিন্তু সে বই পড়া হয় না। এই সময়টায় যেন নিজেকে নিয়ে ওই গঙ্গারই মতো কোনো অতল গভীরে ডুবে যান তিনি। ফর্সা রং, ধারালো মুখ, ঈষৎ কোঁকড়ানো হালকা রুক্ষ চুলে রূপলি ব্রাশের টান, সম্পূর্ণ নিরাভরণ হালকা পাতলা দেহটি ঘিরে যে সাদা থান আর ব্লাউজ, তার শুভ্রতা যেন দুধকেও হার মানায়। সাদা ফুলের সঙ্গেই বরং তুলনীয়। পাড়ার মহিলারা কখনো কখনো বেড়াতে আসেন, সধবা বিধবা দুদলই, আর পথে বেরোলে অবশ্যই ফর্সা কাপড় পরেন, কিন্তু এখানে এসে বসলে তাদের সে শুভ্রতা সম্ভ্রম হারায়। মহিলারা বিস্ময় প্রশ্ন করে বসতেও ছাড়েন না, কোন ধোবায় আপনার কাপড় কাচে দিদি? কি ফর্সা করে! আর বাড়িতেও যে আপনি কি করে এত ফর্সা কাপড় রাখেন, আমাদের তো বাবা রান্নাঘরে গেলাম আর কাপড় ঘুচে গেল। শেষদি এত কথার উত্তরে শুধু মৃদু হাসেন, আমার রান্নার ভারী বহর। শেষদি অল্প কথার মানুষ, অনেক কথার উত্তরে ছোট দু একটি লাইনেই কাজ সারতে পারেন। মহিলারা নিজেই অনেক কথা বলে, তারপর যাই দিদি, আপনার অনেক সময় নষ্ট করে গেলাম বলে চলে যান। শেষদি এ কথাতেও হৈ হৈ করে প্রতিবাদ করে ওঠেন না, শুধু তেমনি হাসির সঙ্গে বলেন, আমার আবার সময় নষ্ট, সারাক্ষণই তো সময়। গমনোন্মুখ মহিলাকুল আবার থমকান, ঈষৎ ঈর্ষা আর ঈষৎ প্রশংসায় বলে ওঠেন, কি জানি ভাই, আপনি কি করে যে এত সময় পান, আমরা তো এতটুকু সময় বার করতে হিমশিম খেয়ে যাই। ইহ সংসারের খাজনা আর শেষ হয় না। শেষদি এই উত্তর দিয়ে বসেন না, খাবেন না কেন হিমশিম, কাজের তালিকা যে আপনাদের বিরাট। নিত্য গঙ্গা নাইবেন, নিত্য যেখানে বিগ্রহ যত আছেন তাদের অনুগ্রহ করতে যাবেন, নিত্য ভাগবত পাঠ শুনতে বেরোবেন, তাছাড়া বাড়িতেও কেউ 1 ডজন ঠাকুর নিয়ে ফুলচন্দন দিতে বসবেন, কেউ তুলসীর মালা নিয়ে 1000 জপ করতে বসবেন। নিত্য এতগুলো নিত্যের নৈবেদ্য জুগিয়ে
তবে তো আপনাদের অনিত্য ইহ সংসারের খাজনা দিতে বসেন। তার মধ্যেও আছে ইচ্ছাকৃত কাজ বাড়িয়ে তোলার ধরন, ভরা জল আবার ভরা, মাজা কলসি আবার মাজা, কাঁচা কাপড়কে আকাচা সন্দেহে আবার কাঁচা। এইসব বাদেও তুচ্ছ জিনিসকে উচ্চমূল্য দিতে অবকাশকে গলা টিপে মারেন। এক মুঠো কাঁকড় ভর্তি চাল, এক মুঠো কয়লার গুঁড়ো, এ যে আপনাদের কাছে সময়ের থেকে অনেক বেশি মূল্যবান। না, এসব কথা বলেন না শেষদি। তিনি শুধু হেসে বলেন, আপনাদের সংসার করা আর আমার সংসার করা, কী বা সংসার? নিজের দিন নির্বাহের আয়োজনের সম্পর্কিত কথায় ভারী কুণ্ঠা শেষদির। কেউ যদি জিজ্ঞেস করে কি রাঁধলেন, উত্তর দিতে শেষদি যেন লজ্জায় মরে যান। তাছাড়া রান্নার পদ সম্পর্কে বলতে গেলেই তো বিপদ। শেষদির অন্নপাত্রে একাধিক পদের আবির্ভাব দৈবাতের ঘটনা। শুধু যখন ছেলেরা কেউ ছুটিতে বেড়াতে আসে তখনই। বাইরে থাকে ছেলেরা, ছুটি হলেই কলকাতা তাদের টানে। ছুটি হলেই বউ ছেলে নিয়ে ট্রেনে চড়ে বসে মনকে বলে, চলো কলকাতা। অবশ্য এটা সম্ভব হয়েছে দুই ছেলেরই শ্বশুরবাড়ি কলকাতায় বলে। তা নইলে হয়তো বলতে হতো, চলো মধ্যপ্রদেশ, চলো উত্তরবঙ্গ। স্বামীর ছুটির সুযোগে বউদের গন্তব্যস্থল আর কোথায় হবে বাপের বাড়ি ছাড়া? আদি অনন্তকাল যে এই নিয়ম চলে আসছে, স্বয়ং মা দুর্গাই তার প্রমাণ। বৃন্তচ্যুত ফুলের মর্মকথা কারো জানা নেই, কিন্তু বৃন্তচ্যুত নারী সমাজের মর্মকথা ধরা পড়ে তাদের পিত্রালয় প্রীতিতে। থাকবেই তো প্রীতি, শৈশবের সোনার দিনগুলো যেখানে ছড়িয়ে আছে স্মৃতির সুরভি হয়ে, কৈশোরের রঙিন দিনগুলো যেখানে বিকশিত হয়েছে, কম্পিত হয়েছে, আশা আনন্দে দুলছে, সেখানটার জন্য মন ছুটবে না? যেখানে গিয়ে দাঁড়ালেই একান্ত প্রিয়জনের মুখ, সেখানের আকর্ষণ দুর্বার হবে না? হয়। তাই বউরা স্বামীর ছুটি হলেই বলে, ছুটিতে কাশ্মীরে বেড়াতে যাবার কথা বলছো? কিন্তু মা অনেকদিন থেকে বলছেন। ছেলেরা অতএব বাক্স বিছানা বেঁধে স্ত্রী পুত্র নিয়ে শিব ঠাকুরের মতো গিরিরাজের গৃহে এসেই উদিত হয়। শ্বশুরের বাড়ি ছোট, ঘর কম, কি অন্য অসুবিধে, এইসব চিন্তা করে না। শুধু হয়তো ছুটির 30 দিনের মধ্যে থেকে 3 দিন কেটে বার করে নিয়ে নিজের মায়ের কাছে ঘুরে আসে। এটা অবশ্য শুধু অনামিকা দেবীর শেষদির ঘরেই ঘটছে তা নয়, ঘরে ঘরে এই ঘটনা। মেয়েরা অনেক কিছু বোঝে না শুধু স্বামীরও হৃদয় নামক একটা বস্তু আছে। প্রবাসে চলে গেলে পুরুষ বেচারীদেরও যে শৈশব বাল্যের সেই স্মৃতিময় ঘরখানির জন্যে হৃদয়ের খানিকটা অংশে থাকে একটা গভীর শূন্যতা, তা মেয়েরা বুঝতে চায় না। পুরুষের আবার মন কেমন কি? তাই ওই 3 দিনের বরাদ্দে যদি আর 2 দিন যোগ হয়ে যায়, বউ অনায়াসেই ঝঙ্কার দিয়ে বলতে পারে, তুমি তো ছুটির সবটাই ওখানে গিয়ে কাটিয়ে এলে। অনেক কিছু প্রোগ্রাম থাকে তাদের, 30 দিনের ঠাস বুননি। সেই বুননি থেকে 2-1টা সুতো সরিয়ে নিলেও ফাঁকটা প্রকট হয়ে ওঠে। শেষদির 2 বউ 2 ধরনের, কিন্তু ছুটিতে বাপের বাড়ির ব্যাপারে প্রায় অভিন্ন। তবু বড় বউ কদাচ কখনো চন্দননগরে আসে, ছোট বউ কদাচ না। ওরা এলে শেষদির সংসারটা সংসারের চেহারা নেয় 2-3 দিনের জন্যে। তাছাড়া সারা বছর শুধু একটি অখণ্ড স্তব্ধতা। পাড়ার মহিলারা দৈবাতি আসেন, কারণ মোহনের মার সঙ্গে ওদের সুরে মেলে না। যেটুকু আসেন নিতান্তই কৌতূহলের বশে, নিতান্তই সংবাদ সংগ্রহের আশায়। নচেত বলতে গেলে শেষদি তো জাতিচ্যুত। গঙ্গাবক্ষে বাস করেও মোহনের মা নিত্য তো দূরের কথা, যোগে জাগেও গঙ্গা স্নান করেন না, পুজো করেন না, হিন্দু বিধবা জনচিত বহুবিধ আচারই মানেন না, এমনকি জানেনও না। বিধবাকে যে হরির শয়ন পড়ার পর পটল আর কলমি শাক খেতে নেই, এ কথা জানতেন না তিনি। তারকের মা সেটা উল্লেখ করায় হাসি মুখে বলেছিলেন, তাই বুঝি, কিন্তু হরির শয়নকালের সঙ্গে পটল কলমির কি সম্পর্ক? তারকের মা গালে হাত দিয়েছিলেন,
ও মা, শোনো কথা। বলি, মোহনের মা, কোন বিলেতে মানুষ হয়েছিলে তুমি গো? শ্রীহরি যে কলমি শাকের বিছানায় পটলের বালিশ মাথায় দিয়ে ঘুমন তাও জানো না? সেদিনকে তোমার সেই অম্বুবাচীর দিনকের কথায় আমরা তো তাজ্জব। দত্ত দিদি, ফুলকুমারী আর আমি হেসে বাঁচি না। অম্বুবাচীতে বিধবাকে আগুন স্পর্শ করতে নেই শুনে তুমি আকাশ থেকে পড়লে। যাই বলো ভাই, তোমার চোখ কান বড় বন্ধ। ঘরে না হয় শাশুড়ি ননদ ছিল না, পাড়াপড়শির সংসারও তো দেখে মানুষ। শেষদির বড় ছেলের নাম মোহন, তাই শেষদি এই মহিলা কুলের অনেকের কাছেই মোহনের মা নামে পরিচিত। শেষদির স্বামী অমলবাবুর বদলির চাকরি ছিল। জীবনের অনেকগুলো দিনই শেষদির বাইরে বাইরে কেটেছে। শেষের দিকে অমলবাবু দেশের পোড়ো ভিটের সংস্কার করে গঙ্গার ধার ঘেঁষে এই বারান্দাটি বানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, এই বারান্দা তোমার জন্যে, তুমি কবি মানুষ। স্বামী শেষদিকে ভালোবাসতেন বইকি, খুবই ভালোবাসতেন, কিন্তু তার নিজস্ব ধরনের সেই ভালোবাসা। ও কথা থাক, পৃথিবীতে কত মানুষ, কে কার ছাঁচে ঢালা? কেউ না। তবু যারা বুদ্ধিমান, তারা সুবিধে আর শান্তির মুখ চেয়ে নিজের ধারালো কোণগুলো ঘষে খুইয়ে ভোঁতা করে নিয়ে অন্যের সঙ্গে খাপ খাইয়ে নেয়, নিয়ত সংঘর্ষের হাত এড়ায়। তারা জানে, সংসার করার স্বাদ থাকলে ওই ধারালো কোণগুলো তো থাকবে না, যাবেই ক্ষয়ে। শুধু সেটা যাবে নিয়ত সংঘর্ষের যন্ত্রণাময় অভিজ্ঞতায়, তার থেকে নিজেই ঘষে নিই। আর যারা বুদ্ধিমান নয় এবং সংঘর্ষকে ভয় পায়, তারা একপাশে সরে থাকে, নিজেকে নিয়ে গুটিয়ে থাকে। তারা কদাচ কখনো একটি মনের মতো মন পেলে তবেই সেখানে নিজেকে খোলে। শেষদি বুদ্ধিমান নয়, শেষদি এদের দলে। শেষদি তাই ওই তারকের মা ফুলকুমারীদের সঙ্গে এ কথা বলে তর্ক করতে বসেন না, আপনাদের শ্রীহরির গোলক বৈকুণ্ঠে কি অন্য বিছানা জোটেনি? মা লক্ষ্মীর ভাণ্ডার ফাঁকা, তাই ভদ্রলোককে কলমি পটলের শরণাপন্ন হতে হয়। অথবা এ তর্ক করেন না, বাড়িতে যদি শুধু বিধবা মা আর ছেলেরা থাকে, মা ওই আগুন নিষেধ পালন করতে না খাইয়ে রাখবে তাদের, রেঁধে দেবে না? কথাগুলো তো মনে এসেছিল শেষদির। হয়তো শেষদি এই তর্ককে বৃথা শক্তিক্ষয় বলে মনে করেন, অথবা শেষদি ওই মহিলা দলের সমালোচনাকে তেমন গুরুত্ব দেন না, হয়তো তাদের তেমন গ্রাহ্যই করেন না। শেষদিকে বাইরে যতই অমায়িক মনে হোক, ভেতরে ভেতরে হয়তো দস্তুর মতো উন্নাসিক। তাই তিনি ছেলেদের বিদায়দানকালে কখনো চোখের পাতা ভিজে করেন না, কখনো আবার শিগগির আসিস বলে সজল মিনতি জানান না। হাসি কথার মধ্য দিয়েই তাদের বিদায় দেন। নাতি নাতনিদের যে তার দেখতে খুব ইচ্ছে হয়, তারা এলে যে মনটা ভরে ওঠে, এ কথা শেষদির মোহন শোভন জানে না। তাই তারা খেয়ালও করে না মায়ের কাছে নিয়ে যায় ওদের। শুধু শোভনের মেয়েটা বড় বেশি সুন্দর দেখতে হয়েছে বলে একবার দেখাতে নিয়ে এসেছিল। শুধু মোহনের ছোট ছেলের একবার পক্স হওয়ায় বড়টিকে মার কাছে কিছুদিনের জন্য রেখে গিয়েছিল। ছেলের দিদিমারা তখন সপরিবারে তীর্থে গেছেন। আসানসোলে থাকে মোহন, খুব একটা দূরত্ব তো নয়। শোভন অনেক দূরে, শোভনের দূরত্ব ক্রমেই বেড়ে যাচ্ছে। মাইলের হিসাব দিয়ে সেই দূরত্বকে আর মাপা যাচ্ছে না। অথচ আগে শোভনী মার বড় নিকট ছিল। শোভনী প্রথম ভালো আর বড় কোয়ার্টার পাওয়া মাত্রই মাকে নিজের কাছে নিয়ে গিয়েছিল, বলেছিল, তোমার একা পড়ে থাকা চলবে না। কিন্তু শোভনের এই বোকাটে সেন্টিমেন্ট শোভনের বউ সহ্য করবে কেন? বরের ওই আহ্লাদেপনার তালে তাল দিতে গেলে তার নিজের জীবনের সব তাল বেতাল হয়ে যাবে না? সব ছন্দপতন হয়ে যাবে না? তার এই ছবির মতো সাজানো সংসারে শাশুড়ি বস্তুটা একটা অদ্ভুত ছন্দপতন ছাড়া আর কি? 2-4 দিনের জন্য এসে থাকো, আদর করব, যত্ন করব, ব্যবহার কাকে বলে তা দেখিয়ে দেব, কিন্তু শেকড় গড়তে চাইলে
অশ্বত্থের চারাকে চারাতেই বিনষ্ট করতে হয়, আদুরে বেড়ালকে পয়লা রাত্রিতেই কাটতে হয়। শোভনের বউ কথা জানত। শোভনের বউ তার জানা বিদ্যেটা প্রয়োগ করতে দেরি করেনি। হয়তো কিছুটা দেরি করত, হয়তো একবারও শোভন অশোভনতার মুখ চাইত, যদি শাশুড়ি তার সাধারণ বিধবা বুড়ির মতো ভাঁড়ার ঘর পুজোর ঘরের মধ্যেই নিমগ্ন থাকত, যদি কৃতি ছেলের বউয়ের সঙ্গে যেমন সসম্ভ্রম ব্যবহার করতে হয় তা করত, যদি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার পদ্ধতিতে বউকে ডিঙিয়ে ছেলের সঙ্গে বসে গল্প না জুড়ত। কিন্তু শোভনের নির্বোধ মা সাহেব ছেলেকে সাহেবের দৃষ্টিতে না দেখে ছেলের দৃষ্টিতে দেখতে গেলেন। শোভনের মা ভাঁড়ার ঘর পুজোর ঘরের ছায়াও না মারিয়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসে খবরের কাগজ পড়তে শুরু করলেন, পশম বুনতে শুরু করলেন। বুনলেন অবশ্য শোভনের জন্যেই, কিন্তু কে চায় সে জিনিস? বউ কি বুনতে জানে না? আর সেই জানাটা জানাবে না? শেষ দিতাই ছেলেকে বললেন, বললে তুই আমায় মারবি শোভন, আমার কিন্তু গঙ্গার ধারে সেই বারান্দাটার জন্য বেজায় মন কেমন করছে। আমার বাবু একটু পৌঁছে দিয়ায়। তোর ছুটি না থাকে তোর চাপরাশি টাশি কাউকে দিয়ে। শোভন হয়তো ভেতরে ভেতরে কিছুটা টের পাচ্ছিল। শোভন হয়তো একটা অদৃশ্য উত্তাপের মধ্যেই কাটাচ্ছিল, কিন্তু অকস্মাৎ এতটার জন্য প্রস্তুত ছিল না। মায়ের শক্তির উপর আস্থা ছিল তার। শোভনের অতএব অভিমান হল। হয়তো শোভন তার মায়ের প্রকৃতি বেশি পেয়েছে, তাই শোভন হাঁ হাঁ করে উঠল না। শোভন শুধু বলল, আজই যেতে চাও? কি মুশকিল, আজই কি রে? কাল পরশু তোর সুবিধে মতো। থাকাটা একেবারেই অসম্ভব হল। শোভনের মা হালকা গলায় হেসে বললেন, না, তুই দেখছি বড্ড রেগে যাচ্ছিস। কিন্তু সত্যি রে, কদিন ধরে কেবলই সেই গঙ্গা গঙ্গা মন করছে। শোভন বলল, আচ্ছা ঠিক আছে। মানে সবচেয়ে বেঠিকের সময় যে কথাটা লোকে বলে, ঠিক আছে, অর্থাৎ ঠিক নেই। শেষদির ছেলে কি মাকে নিষ্ঠুর ভাবল না? সে কি মনে করল না মা আমার মনের দিকটা দেখলেন না? মার অহমিকাটাই বড় হল। জানি রেখা তেমন নম্র নয়, কিন্তু করা যাবে কি? সবাই কি সমান হয়? আমি ওকে নিয়ে ঘর করছি না। হয়তো শোভনের মা ছেলের মুখের রেখার এই ভাষা পড়তে পারলেন, কিন্তু তিনি বলে উঠতে গেলেন না, ওরে, তুই যতটুকু দেখতে পাস সেইটুকুই সব নয়। শোভনের মা সমস্ত অপরাধের বোঝা নিজের মাথায় তুলে নিয়ে হাস্যমুখে ছেলের বাড়ি থেকে সরে এলেন। এই সরে আসাটা কি অপরাধ হল পারুলের? অনামিকা দেবীর শেষদির, মোহন শোভনের মার? তা অপরাধ বই কি। ছেলে বউয়ের একান্ত ভক্তির নৈবেদ্য পায়ে ঠেলে একটা তুচ্ছ মান অভিমান নিয়ে খড়খড়িয়ে চলে যাওয়াটা অপরাধ নয়? আশেপাশের সমস্ত কোয়ার্টারের বাসিন্দারা এই হঠাৎ চলে যাওয়ায় অবাক হয়ে প্রশ্ন করতে গিয়ে আরও অবাক হল। একদিন বউ শাশুড়ির রাত্রের আহারের ক্ষীর করে রাখতে ভুলে গিয়ে বেড়াতে চলে গিয়েছিল বলে চলে যাবে মানুষ ছেলের বাড়ি ছেড়ে? ছি! কেউ কেউ বলল, দেখলে কিন্তু ঠিক এরকম মনে হতো না। রেখা মুখের রেখায় অপূর্ব একটি ব্যঞ্জনা ফুটিয়ে বলল, বাইরে থেকে যা দেখা যায় তার সবটাই সত্যি নয়। আশ্চর্য! আশ্চর্য কিছুই নয়। বড় ছেলের সংসারে তো ঠিক এই করেছিলেন। যারা পারুলকে ভালোবাসত তারা একটু মনক্ষুণ্ণ হল। যারা বান্ধবীর শাশুড়িকে বা বন্ধুর মাকে ভালোবাসার মতো হাস্যকর ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, তারা শুধু খানিকটা নিন্দে করল। তারপর আর শোভনের সংসারে শোভনের মার অস্তিত্বের কোনো স্মৃতি রইল না। শোভনের জন্য সেই আধবোনা সোয়েটারটা অনেকদিন পর্যন্ত ট্রাঙ্কের উপর পড়ে থাকতে থাকতে কোথায় যেন হারিয়ে গেল। শোভনের দামি কোয়ার্টারে সুন্দর লন গেঞ্জি ট্রাউজার পরা সাহেবদের এবং কোমরে আঁচল জড়ানো মেম সাহেবদের টেনিস কল্লোলে মুখরিত হতে থাকল। শোভনের খাবার টেবিল প্রায়শই নিমন্ত্রিত অতিথির অভ্যর্থনার আয়োজনে প্রফুল্লিত হতে থাকল।
শোভনের ঘর যখন তখন রেখার উচ্ছ্বসিত হাসিতে মুখরিত হতে থাকল। তবে আর শোভন তার ভিতরের একটি বিষণ্ণ শূন্যতাকে লালন করে করে দুঃখ পেতে যাবে কেন? হৃদয় ভারাবনত জননী আর অভিমান উত্তপ্ত স্ত্রী, এই দুয়ের মাঝখানে অপরাধীর ভূমিকা নিয়ে পড়ে থাকায় সুখী বা কোথায়? একটাকে তো নামাতেই হবে জীবন থেকে। ফেরার পথে পারুল ট্রেনের জানলায় মুখ রেখে বাইরের গভীর অন্ধকারের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবেছিল। ধারণা ছিল যুগের নিয়ম অনেকটা সিঁড়ির নিয়মের মতো, সে ধাপে ধাপে পরিবর্তিত হতে হতে চলে। তাহলে কি আমার অন্য মনস্কতার অবকাশে একটা যুগ তার কাজ করে চলে গেছে, আমি খেয়াল করিনি? নইলে সে যুগটা গেল কোথায়? আমার যুগটা? আমি আমার মাকে দেখেছি, দেখেছি জেঠিমা কাকিমা পিসিমাদের, দেখেছি আমার শাশুড়ি খুড় শাশুড়িদের। ওপরওয়ালার জাঁতার তলায় নিষ্পিষ্ট সেই জীবনগুলি শুধু অপচয়ের হিসেব রেখে চলে গেছে। আমরাও আমাদের বধূ জীবনে সেই অপচয়ের জের টেনেই চলে এসেছি, আর ভেবেছি আমাদের কাল আসতে বুঝি বাকি আছে এখনো। সেই আশার পদধ্বনির আশায় কান পেতে বসে থাকতে থাকতে দেখছি আমরা কখন যেন বাতিলের ঘরে আশ্রয় পেয়ে গেছি। সেই কালটা তবে গেল কোথায়, যেটার জন্য আমাদের আশা ছিল, তপস্যা ছিল, স্বপ্ন ছিল? এখন যাদের কাল, তারা একেবারে নতুন, একেবারে অপরিচিত। তাদের কাছে গিয়ে খোঁজ করা যায় না। হ্যাঁ গো, সেই কালটা কোন ছিদ্র দিয়ে গলে পড়ল দেখতে পাচ্ছি না তো। আমার তপস্যাটা তাহলে স্রেফ বাজে গেল? আমরা মেয়েরা লড়াই করেছিলাম, মনে মনে উচ্চারণ করেছিল পারুল, অন্যায়ের বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে, অযথা শাসনের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে। আমি, আমার পূর্বতনীরা, সেই লড়াইয়ে তবে জিত হয়েছে আমাদের। সব শক্তি হাতে এসে গেছে মেয়েদের, সব অধিকার। শুধু প্রকৃতির অসতর্কতায় আমাদের ভাগটা পেলুম না। আমার যুগটা কখন স্খলিত হয়ে পড়ে গেছে। তবে আর কি করব? প্রত্যাশার পাত্রটা আর বয়ে বেড়াবো কেন? জানলাটা বন্ধ করে একখানা বই খুলে বসেছিল পারুল। তার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠেছিল। ভেবেছিল এ যুগের নাটকে তবে আমাদের ভূমিকা কি? কাটা সৈনিকের, স্টেজে আসবার আগেই যাদের মোড়ে পড়ে থাকতে হয়। কিন্তু ওসব তো অনেকদিন আগের কথা। তখন তো শোভনের ওই ডল পুতুলের মতো মেয়েটা জন্মায়নি, যাকে নিয়ে এসে দেখিয়ে গেল সেবার শোভন, আহ্লাদে গৌরবে জলজল করতে করতে। কত বকবক করে গেল মেয়ের অলৌকিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে। মেয়েটাকে দেখে সত্যি বুক ভরে উঠেছিল পারুলের। মনে হয়েছিল এমন একটা অনিন্দ সুন্দর বস্তুর অধিকারী হতে পারা কি সৌভাগ্যের। কিন্তু চলে যাবার সময় তো কই বলে ওঠেনি, আবার আনিস রে। চলে যাবার পর এই এতদিনের মধ্যে তো কই চিঠিতে অনুরোধ জানায়নি, আর একবার বড্ড দেখতে ইচ্ছে করছে রে। শোভন নিজে ইচ্ছে করে মেয়ের নতুন নতুন অবস্থার আর বয়সের ফটো মাকে পাঠায়। তাই থেকেই জেনেছে পারুল মেয়েটা এখন ইউনিফর্ম পরে স্কুলে যেতে শুরু করেছে। সুখে থাক, ভালো থাক। তবু তো এই ভালোবাসাটুকু রেখেছে শোভন মার জন্যে। পারুল ওদের কাছে কৃতজ্ঞ। পারুল তার পরলোকগত স্বামীর প্রতিও কৃতজ্ঞ এই বারান্দাটির জন্যে। এইখানে যখন পড়ন্ত বিকেলের আলো মুখে মেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল কি আশ্চর্য তুলনায় রেখে গেছেন কবি, ওই জেথা জলে সন্ধ্যার কূলে দিনের চিতা। দিনের চিতা কি অভাবনীয় মৌলিক! আগে কি কেউ কখনো দেখেছিল এই চিতাকে? বহুদিনের পড়া মুখস্থ করা এই কবিতাটাই হঠাৎ যেন নতুন একটা অর্থ বহন করে এসে দাঁড়িয়েছে। পারুল সে অর্থকে কোথায় যেন মিলচ্ছে। সেই সময় অনামিকা দেবীর চিঠিখানা এলো। বকুলের খাতাটা আমি খুঁজে পাচ্ছি না, তুই খুঁজে দেখিস। বকুলের শেষ দিকে কিছু খুঁজে দেখতে হয় না।
শেষদির সিন্দুকে সব তোলা থাকে। কে জানে সিন্দুকটা শেষদির কত বড়। শেষদির চিঠিটা হাতের মুঠোয় চেপে রেখে মনে মনে বললেন, আছে আমার কাছে, তবে সবটা নয়, অনেকটা। কিন্তু আমি সেটা বার করে কি করব? আমি কি লিখতে পারি? লিখতে পারেন না শেষদি, কবিতা পারেন, গদ্য নয়। তাই মনে মনে উচ্চারণ করেন, আমি খুঁজে পেয়ে কি করব? তারপর বলেন, বকুল বলেছিল নিজেদের কথা আগে বলতে নেই, আগে পিতামহী প্রপিতামহীর ঋণ শোধ করতে হয়। সে ঋণ তবে শোধ করছে না কেন বকুল? নাকি করেছে কখন? সেও আমার অসতর্কতায় চোখ এড়িয়ে গেছে। উত্তরবঙ্গের সাহিত্য সম্মেলনের আয়োজন শোচনীয়ভাবে ব্যর্থ হল। 3 দিনব্যাপী অধিবেশনের প্রথম দিনেই অধিবেশনের মধ্যকালে প্রধান অতিথির ভাষণ উপলক্ষ করে উদ্দাম এক হট্টগোল শুরু হয়ে সভা পণ্ড হয়ে গেল। আর শুধু যে সেদিনের মতোই গেল তা নয়, আগামীকাল পরশুর আশাও আর রইল না। কারণ পরিস্থিতি শোচনীয় তো বটেই, আশঙ্কাজনকও। এই সামান্য সময়ের মধ্যেই সভাসজ্জা ভেঙে চুরে পুড়ে এমনই তছনছ হয়ে গেছে যে তার থেকে সম্মেলনের ভবিষ্যৎ ললাট লিপি পরিষ্কার দেখা যাচ্ছে। ভয়ঙ্কর হইচইটা কমলে দেখা গেল সভায় সাজানো ফুলদানি ভেঙেছে, মঙ্গলঘট ভেঙেছে, বরেণ্য মনীষীদের ছবি ভেঙেছে, কাঁচের গ্লাস ভেঙেছে। সেক্রেটারির বাড়ি থেকে সভাপতি, প্রধান অতিথি আর উদ্বোধকের জন্য আনিত চেয়ার টেবিল ভেঙেছে এবং অভ্যর্থনা সমিতির সভাপতির নাকের হাড় ভেঙেছে। পুড়েছে প্যান্ডেলের বাঁশ, ডেকোরেটরের পর্দা, চাঁদোয়া, স্থানীয় এক তরুণ শিল্পীর বহু যত্নে তৈরি মণ্ডপের রূপসজ্জা এবং পরোক্ষে সম্মেলন আহ্বানকারীদের কপাল। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে অর্থ এবং সামর্থ্য তো কম ব্যয় করেননি তারা। আয়োজনের ত্রুটি মাত্র ছিল না। বিশেষ আমন্ত্রিতদের সময় ও শ্রম বাঁচাতে এরা কলকাতা থেকে তাদের আনার জন্যে আকাশযানের ব্যবস্থা করেছিলেন। আকাশ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র উলুধ্বনি এবং শঙ্খধ্বনির ব্যবস্থা রেখেছিলেন। মাল্যে চন্দনে তিলকে ভূষিত করে সসম্মানে গাড়িতে তুলিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের বিশ্রাম নিকেতনে। তাদের শ্রম না হলেও শ্রম অপনোদনের প্রচুর ব্যবস্থা ছিল, আর তার সঙ্গে ছিল কৃতকৃতার্থের ভঙ্গি। বাংলা সাহিত্যের ওই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিকপালেরা যে নিজ নিজ বহু মূল্যবান সময় ব্যয় করে উত্তর বাংলার এই সাহিত্য সম্মেলনকে গৌরবান্বিত করতে এসেছেন, এতে স্থানীয় আহ্বানকারীদের যেন কৃতজ্ঞতার শেষ নেই। প্রধান অতিথি অবশ্য মধ্যমণি, বাকিরাও সঙ্গগুণে প্রাপ্যের অতিরিক্তই পেয়েছেন। অন্তত অনামিকা দেবী তাই মনে করছেন। এ নৈবেদ্য অমলেন্দু ঘটকের জন্যে। আমরা সর্বদেবতার একজন, তার সৎসঙ্গে স্বর্গবাস, এ তো শাস্ত্রের বচন। অনামিকা দেবী নিজে কথা ভাবলেও স্থানীয়রা তাকে অমলেন্দু ঘটকের থেকে কিছু কম স্তব করছিলেন না, বিশেষ করে মহিলা পাঠককুল। অনামিকা দেবীর লেখায় নাকি তারা অভিভূত, বিচলিত, বিগলিত। তিনি নাকি মেয়েদের একেবারে হৃদয়ের কথা বুঝে লেখেন। মেয়েদের দুঃখ সুখ, ব্যথা বেদনা, আশা হতাশা, ব্যর্থতা সার্থকতা অনামিকা দেবীর লেখনীতে যেমন ফোটে, তেমন বুঝি আর কারো নয়। উচ্ছ্বাসের ফেনাটা বাদ দিলেও এর কিছুটা যে সত্যি, সে কথা অনামিকা দেবী কলকাতার বাইরে সুদূর মফস্বলে সভা করতে এসে অনুভব করতে পারেন। যারা দূর থেকে শুধু লেখার মাধ্যমে তাকে চিনেছে, ভালোবেসেছে, তাদের ভালোবাসাকে একান্ত মূল্য দেন অনামিকা দেবী। কলকাতায় থাকেন, সেখানেও অজস্র পাঠিকা, কে বা তাকে দেখতে আসে, কিন্তু এসব জায়গায় যেন এরা তাকে একবারটি শুধু চোখে দেখবার জন্যেই পাগল। এই আগ্রহে উৎসুক মুখগুলির মধ্যেই অনামিকা দেবী তার জীবনব্যাপী সাধনার সার্থকতা খুঁজে পান। মনে মনে বলেন, হ্যাঁ, আমি তোমাদেরই লোক, তোমাদের নিভৃত অন্তরের কথাগুলি মেলে ধরবার জন্যেই আমার কলম ধরা।
আমি যে দেখতে পাই ভয়ঙ্কর প্রগতির হাওয়ার মধ্যেও জায়গায় জায়গায় বন্দী হয়ে আছে সেই চিরকালের দুর্গতির রুদ্ধশ্বাস। দেখতে পাই আজ লক্ষ লক্ষ মেয়ে সেই আলোহীন বাতাসহীন অবরোধের মধ্যে বাস করছে। এদের বাইরের অবগুণ্ঠন হয়তো মোচন হয়েছে, কিন্তু ভেতরের শৃঙ্খল আজও অটুট। কলকাতার বাইরে আসতে পেলে খুশি হন অনামিকা দেবী। কিন্তু এবারের পরিস্থিতি অন্য হয়ে গেল। অবশ্য সভায় এসে বসা পর্যন্ত যথারীতি সুন্দর সৌষ্ঠবযুক্ত পরিবেশ ছিল। এয়ারপোর্ট থেকে আলাদা আলাদা গাড়িতে করে উদ্বোধক, প্রধান অতিথি এবং সভানেত্রীকে আলাদা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছিল। সভানেত্রীকে অভ্যর্থনা সমিতির সভাপতির বাড়িতে, উদ্বোধককে একটি বিশিষ্ট স্কুল বাড়িতে এবং প্রধান অতিথিকে স্বয়ং সেক্রেটারির বাড়িতে। আলাদা আলাদা করে রাখার কারণ হচ্ছে সম্মুখ যত্ন করতে পারার সুযোগ পাওয়া। তা সারাদিন যত্নের সমুদ্রে হাবুডুবুই খাচ্ছিলেন অনামিকা দেবী। বাড়ির একটি বউ, কলকাতার মেয়ে, সে এত বেশি বিগলিত চিত্তে কাছে কাছে ঘুরছিল যেন তার পিত্রালয়ের বার্তা নিয়েই এসেছেন অনামিকা দেবী। উত্তরবঙ্গে ইতিপূর্বে আসেননি অনামিকা দেবী। ভালোই লাগছিল বেশ। অধিবেশনের পালা চুকলে যথারীতি আমন্ত্রিত অতিথিদের নিয়ে বহির্দৃশ্য দেখিয়ে আনার ব্যবস্থা আছে, সেটাও ভালো লাগছিল। মোট কথা, কলকাতা থেকে আসার সময় যে ক্লান্তি, যে অবসাদ ধরনের একটা অনিচ্ছা গ্রাস করেছিল, এখানে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেটা সহসা অন্তর্হিত হয়ে ভালোই লাগছিল আগাগোড়া। আর অবিরত একটা কথাই মনে হচ্ছিল, কতখানি আগ্রহ আর উৎসাহ থাকলে এমনভাবে হরিদ্বার গঙ্গাসাগর এক করে এহেন একটি সম্মেলনের আয়োজন ঘটিয়ে তোলা সম্ভব হয়। সেই আয়োজন ভয়ঙ্কর এক নিষ্ঠুরতায় তছনছ হয়ে গেল। এই নিষ্ঠুরতা কার? মানুষের না ভাগ্যের? গোলমাল শুরু হওয়ার প্রথম দিকে সম্পাদক এবং স্বয়ং অভ্যর্থনা সমিতির সভাপতিও একে একে মাইকে মুখ দিয়ে অমায়িক কণ্ঠে করজোড়ে প্রার্থনা করেছিলেন, আপনারা ক্ষান্ত হন, আপনারা শান্ত হন, আপনাদের যা বক্তব্য তা বলবার সুযোগ আপনাদের দেওয়া হবে, প্রতিনিধি স্থানীয় কেউ মঞ্চে উঠে আসুন। কিন্তু সে আবেদন কাজে লাগেনি। বাঁধ একবার ভেঙে গেলে কে রুখতে পারে উদ্দাম জনস্রোতকে? প্রধান অতিথির ভাষণের সুরে ক্ষিপ্ত হয়ে যারা সভায় একটা ঢিল নিক্ষেপ করে চিৎকার করে উঠেছিল, বন্ধ করে দেয়া হোক, বন্ধ করে দেয়া হোক, এ কথা চলবে না, তারা ছাড়াও তো আরো অনেক ছিল যাদের বক্তব্যও নেই, প্রতিবাদও নেই, আছে শুধু দুর্দম মজা দেখার উন্মাদ উল্লাস। ভাঙবার এবং পোড়াবার কর্তব্যভার এরাই গ্রহণ করেছিল। হয়তো বরাবর তাই করে। এ দায়িত্ব এরাই নেয়। সাদা পোশাক পরা পুলিশের মতো সর্বত্রই বিরাজ করে এরা শান্ত চেহারায়। প্রয়োজন না ঘটলে হয়তো দিব্যি ভদ্রমুখে তাড়িয়ে তাড়িয়ে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করে অথবা যন্ত্রসঙ্গীতে তাল দেয়। বড়জোর কোনো গায়িকার গান ভালো লাগলে ভিড়ের মধ্যে থেকে আরেকখানা হোক দিদি বলে চেঁচিয়ে উঠেই ঝুপ করে আবার বসে পড়ে, এর বেশি নয়। কিন্তু প্রয়োজন ঘটলে, বাঁধ ভাঙলে, মুহূর্তে ওদের কর্তব্যবোধ সজাগ হয়ে ওঠে। ওরা সেই ভাঙা বাঁধ আরো ভেঙে বন্যার স্রোতকে ঘরের উঠোনে ডেকে আনে। রেলওয়ে স্টেশনের কুলিদের মতো নিজেরাই হট্টগোল তুলে ঠেলাঠেলি গুঁতোগুতি করে এগিয়ে যায় চেয়ার ভাঙতে, টেবিল ভাঙতে, মণ্ডপে আগুন ধরাতে। ও রাস্তা শুধু ওই প্রথমটুকুর। সেটুকু করেছিল বোধহয় অতি প্রগতিবাদী কোনো দুঃসাহসিক দল। তারপর যা হবার হল। মাইকের ঘোষণা, করজোড় প্রার্থনা কিছুই কাজে লাগল না। ঢিলের পর ঢিল পড়তে লাগল ঠকাঠক। অতএব উদ্যোক্তারা তাদের পরম মূল্যবান অতিথিদের নিয়ে পালিয়ে প্রাণ বাঁচালেন। সেক্রেটারির বাড়ি মণ্ডপের কাছে। সেখানে এই বিশেষ 3 জন এবং অবিশেষ কয়েকজন এসে আশ্রয় নিলেন এবং সেখান থেকেই মণ্ডপের মধ্যেকার কলরোল শুনতে পেলেন। যারা অনেক আগ্রহ নিয়ে অনেক আয়োজন করে হয়তো দূর দূরান্ত থেকে সম্মেলনে যোগ দিতে এসেছিল, তারা ছত্রভঙ্গ হয়ে গেলেন। শিশু, বৃদ্ধ, মহিলা নির্বিশেষে দিকবিদিকে ছুটলেন, কারণ কিছুক্ষণের মধ্যেই
ভাঙা পর্ব শেষ করে জ্বালানোর কাজে আত্মনিয়োগ করেছিল তারা। যাদের মাইক তারা বেগতিক দেখে দড়িদড়া গুটিয়ে নিয়ে সরে পড়ছিল, তাদেরই একজনের হাত থেকে একটা মাইক কেড়ে নিয়ে কোন এক কর্তব্যনিষ্ঠ তার স্বরে গান জুড়েছিল, জীর্ণ প্রাণের আবর্জনা পুড়িয়ে দিয়ে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছিল সে গান। অমলেন্দু ঘটক ক্ষুব্ধ হাসি হেসে বললেন, রবীন্দ্রনাথ সকলের, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সকলের জন্যই তিনি গান রেখে গেছেন। তাড়াতাড়ি মঞ্চ থেকে নামতে গিয়ে কোঁচায় পা আটকে হোঁচট খেয়ে তার চশমাটা ছিটকে কোথায় পড়ে গিয়েছিল, তাই চোখ দুটো তার কেমন অদ্ভুত অসহায় অসহায় দেখতে লাগছে। উদ্বোধক বললেন, আমার মনে হয় এটা সম্পূর্ণ পলিটিক্স। সেক্রেটারির কান এবং প্রাণ সেই উত্তাল কলরোলের দিকে পড়েছিল, তবু তিনি এদের আলোচনায় যোগ দেওয়া কর্তব্য মনে করলেন। শুকনো মুখে বললেন, ঠিক তা মনে হচ্ছে না। পাড়ায় কতগুলো বদ ছেলে আছে, তারা বিনে পয়সায় জলসার দিনের টিকিট চেয়েছিল, পায়নি, শাসিয়ে রেখেছিল। আচ্ছা, আমরাও দেখে নেব, সভা করা ঘুচিয়ে দেব। তখন কথাটার গুরুত্ব দিইনি। এখন বুঝছি শনিয়ার মনসার পুজো আগে দিয়ে রাখাই উচিত। সম্মেলনে আগত কয়েকজন কিন্তু ব্যাপারটাকে পাড়ার কতগুলো বদ ছেলের অসভ্যতা বলে উড়িয়ে দিতে রাজি হলেন না। তারা এর থেকে শোলমারির গন্ধ পেলেন, নকশাল বাড়ির পদধ্বনি আবিষ্কার করলেন। অর্থাৎ ব্যাপারটাকে জুড়িয়ে দিতে রাজি হলেন না তারা। সেক্রেটারির বড় বাড়ি, দালান বড়, অনেকেই ঢিল থেকে আত্মরক্ষা করতে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে কেউ আলোচনার ধারা অন্য খাতে বওয়ালেন। গলার স্বর নামিয়ে বলাবলি করতে লাগলেন তারা। প্রধান অতিথি অবিমৃষ্যকারিতা করেছেন। এরকম সভায় ফট করে আধুনিক সাহিত্যে শ্লীলতা অশ্লীলতা নিয়ে প্রশ্ন করা ঠিক হয়নি তার। মৌচাকে ঢিল দিতে গেলে ঢিল তো খেতেই হবে, সাপের লেজে পা দিতে গেলে ছোবল। আরে বাবা, বুঝলাম তুমি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক, বাজারে তোমার চাহিদা আছে, যথেষ্ট নাম ডাক আছে, মানে সেইটুকু নিয়ে টিকে থাকো না বাবা। তা নয় তুমি হাত বাড়িয়ে হাতই ধরতে গেলে। যুগকে চেনো না তুমি? জানো না এ যুগে কাউকে অমর হতে দিতে রাজি নয়। সব কিছু ঝেঁটিয়ে সাফ করে নিজের আসন পাতবার সংকল্প নিয়ে তার অভিযান। অনামিকা দেবী ঘরের ভেতরে বসেছিলেন ভিআইপিদের সঙ্গে। তিনি বাইরের ওই কথাগুলো শুনতে পাচ্ছিলেন না। তিনি শুধু ওই রাজনীতি শুনছিলেন আর ভাবছিলেন, আগুন ধুমায়িত হয়েই আছে, যে কোনো মুহূর্তে জ্বলে উঠবার জন্যই তার প্রস্তুতি চলছে। শুধু একটি দেশলাই কাঠির ওয়াস্তা। হয়তো ওই প্রস্তুতিটা ভিন্ন ভিন্ন, কিন্তু আগুন যখন জ্বলে ওঠে তখন সব আগুনের চেহারাই এক। সেই ভাঙচুর, তছনছ, কার জিনিস কে ভাঙছে, কে কাকে ক্ষতিগ্রস্ত করছে, হিসেবও নেই তার। হঠাৎ এই সময় ওই খবরটা এসে পৌঁছল। মাইকের ডান্ডার ঠুঁকে অভ্যর্থনা সমিতির সভাপতির নাকের হাড় ভেঙে গেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।